আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ শাহিন আলম মেহেদি। আজকে তোমাদের এসএসসি এবং 9-10-এর রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই বা আলোচনা করতে চাই বলতে পারো। তো যারা নতুন 9 বা 10-এ উঠেছো তাদের জন্য ক্লাসটি খুব বেশি হেল্পফুল হবে, এবং যারা তোমরা এসএসসি 2025 পরীক্ষার্থী রয়েছো তারাও যদি দেখো তোমাদেরও উপকার আসবে। তো আশা করছি তোমরা এগুলো জানো। ক্লাসটি মূলত যারা 9-10-এ পড়ছো তাদের জন্য বেশি উপকৃত হবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের অধ্যায়ের নাম পদার্থের অবস্থা, রসায়ন। আচ্ছা, পদার্থের অবস্থা মানে কি? একটা পদার্থ বিভিন্ন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল কিংবা বায়বীয় অবস্থা থাকতে পারে। তো এই যে পদার্থ যে অবস্থায় বিদ্যমান থাকে বা বিরাজ করে সেটাকে বলা হয় পরমাণুর পদার্থের অবস্থা। তো আসো, পদার্থের অবস্থার ভিত্তিতে আমরা এটাকে ভাগ করতে পারি মূলত 3টি ভাগে। তোমরা জানো নিশ্চয়ই, একটি হতে পারে কঠিন, 2 নম্বর ভাগ তরল, 3 নম্বর হচ্ছে বায়বীয়। পদার্থের মোট এই 3টি অবস্থা রয়েছে, এবং পদার্থের যে এই অবস্থার পরিবর্তনগুলো হয় এটা মূলত ভৌত পরিবর্তন। আমরা যখন রাসায়নিক পরিবর্তন অধ্যায়গুলো পড়ব তোমাদের 9-10-এ, তখন দেখবে যে একটা পরিবর্তন মূলত হয় দুইভাবে, একটা রাসায়নিক পরিবর্তন এবং একটা ভৌত পরিবর্তন। তো এই পদার্থের এই অবস্থার এবং অবস্থার যে পরিবর্তন, এগুলো মূলত পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন। তো পদার্থের 3টা অবস্থা রয়েছে আমরা জানি। এরপর পদার্থের আরেকটি অবস্থা রয়েছে যেটাকে আমরা বলি প্লাজমা অবস্থা রয়েছে। এটা পদার্থের 4র্থ অবস্থা। তো এটা পেতে হলে আমাদের অনেক সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক সিস্টেম লাগে। এছাড়া এটা স্বাভাবিক অবস্থায় আমরা দেখি না বা পাই না। আমরা স্বাভাবিক অবস্থায় এই 3টি সচরাচর সবাই দেখে থাকি আর কি। তো আচ্ছা, আমরা এই 3টি বিষয় নিয়েই এই অধ্যায়ে আমরা আলোচনা করব। আমরা প্লাজমা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব না। আচ্ছা, চলো আমরা একটু দেখি। এই অবস্থাগুলো বোঝার জন্য আগে আমাদের বেশ কিছু টার্ম বা বিষয় নিয়ে বুঝতে হবে। যেমন প্রথম বিষয়টি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। আন্তঃআণবিক আকর্ষণ, এটার কিন্তু আরেকটি নাম রয়েছে, আন্তঃকণা আকর্ষণ। একই কথা। আন্তঃআণবিক আকর্ষণ মানে হচ্ছে একটি পদার্থের মধ্যে অণু থেকে অণুর মধ্যে যে ডিস্টেন্স, এবং অণু থেকে অণু যে একটা আকর্ষণের কারণে একে অপরের সাথে আটকায় থাকে, এটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণ। ওকে, এটার সাথে আরেকটা সম্পর্কিত বিষয় আসবে, আন্তঃআণবিক ফাঁকা। তাহলে একটা অণু থেকে অন্য অণুর মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকে, যে শূন্যস্থান থাকে, যে ফাঁকা থাকে, ওটাকে বলা হয় আন্তঃআণবিক ফাঁকা। তাহলে অণু থেকে অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি, ওটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণ। এবং অণু থেকে অণুর মধ্যে যে ফাঁকা স্থান রয়েছে, এটাকে বলা হয় আন্তঃআণবিক ফাঁকা বা আন্তঃআণবিক শূন্যস্থান, যেটাই বলো না কেন। ওকে, তো এই দুটা বিষয় যদি আমরা বুঝতে পারি, আমরা এটা বুঝবো যে এই দুটো বিষয়ের সাথে এই 3টা ভৌত অবস্থার কি মিল রয়েছে। একটু চিন্তা করি। আসো, আমরা একটা পদার্থ চিন্তা করি। মনে করি এটা একটা কঠিন পদার্থ। আমি যদি এই কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করি, অবশ্যই সেটা কোনো একটা অবস্থায় গিয়ে তরল হবে। ধরে নাও এটা কঠিন। তাপ প্রয়োগ করছি, হয়ে গেছে তরল। আরও তাপ প্রয়োগ করলে কি হবে? গ্যাসীয় হবে অবশ্যই। তাপ প্রয়োগ। আচ্ছা, তাহলে আসো, কঠিন যে কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা কোনো না কোনো তাপমাত্রায় গিয়ে গলবে। যে তাপমাত্রায় গলে ওটাকে বলা হয় গলনাঙ্ক, এবং যে তাপমাত্রায় ওই পদার্থ বাষ্প হয় ওটাকে বলে কিন্তু স্ফুটনাঙ্ক। আচ্ছা, তাহলে পদার্থ যখন কঠিন অবস্থায় ছিল তখন তার নির্দিষ্ট আকার ছিল, নির্দিষ্ট আয়তন ছিল। ওকে, পদার্থ যখন কঠিন থেকে তরল হলো তখন তার নির্দিষ্ট আয়তন ছিল, বাট তার কিন্তু আকারটা নির্দিষ্ট ছিল না। ওকে, আবার যখন আরও তাপ প্রয়োগ করে পদার্থকে আমি গ্যাসীয় করলাম, তখন তার আকারও অনির্দিষ্ট, আয়তনও অনির্দিষ্ট। যেমন মনে করো একটা আতর যদি তুমি খুলে
ঘরের এক কোণায় রেখে দাও, দেখবে যে আতরের সেন্টটা সমগ্র ঘরে ছড়িয়ে পড়ছে। তার মানে কি এটা বলবো যে ওই আতরের নির্দিষ্ট আকার ছিল বাষ্পটার? অবশ্যই না। তার যদি নির্দিষ্ট আকার থাকতো সে তো পুরো রুমে ছড়ায় যেত না। ওকে, আবার পানি যদি তুমি তোমার ফ্লোরে ফেলো তাহলে কি পানি তোমার সমগ্র রুমে ছড়া যাবে? অবশ্যই না, কারণ তার নির্দিষ্ট আয়তন রয়েছে বাট আকারটা নেই। ওকে, তো আসো, পদার্থ যখন কঠিন থেকে তরল হয় তখন কি ঘটনা ঘটে? আমি তাপ প্রয়োগ করছি, তো এখানে তাপ প্রয়োগ করছি আমি। এখন তাপ প্রয়োগ করলে পদার্থের যে এই অণুগুলো রয়েছে, যে কণাগুলো রয়েছে, তারা কি শক্তি শোষণ করবে। আচ্ছা আসলে আমরা চিত্র দিয়ে দেখি। মনে করে নাও এটা কঠিন পদার্থের মধ্যে বিভিন্ন অণুর অবস্থান। আচ্ছা হ্যাঁ, সুন্দর হয়েছে বিষয়টা, মাঝখানে কঠিন, চারিদিকে অণু। যাই হোক, তাহলে একটু খেয়াল করে দেখো, তাপ যখন প্রয়োগ করি নাই তার আগের মুহূর্তে কঠিন পদার্থের যে অণুগুলো ছিল তারা কিন্তু সুশৃঙ্খলিতভাবে এবং নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করেছিল। আচ্ছা, আমি যখন তাপ প্রয়োগ করলাম তখন কিন্তু অণুগুলো অনেক দূরে দূরে সরে যাবে। অণুগুলো কিন্তু অনেক দূরে দূরে সরে যাবে। এখন বলবো যে কেন সরে গেল? তার কারণটা হচ্ছে, আমরা জানি পদার্থের মধ্যে প্রত্যেকটা অণু এবং পরমাণু কাঁপতে থাকে অল টাইম, সবসময় কম্পনশীল অবস্থায় আছে। এবং এই কম্পনশীলটা যখন তাপ প্রয়োগ করা হয় তখন বৃদ্ধি পায় কম্পনটা। একটু চিন্তা করে দেখো, মনে করো একটা অণুর, আমরা হিসাব করি, একটা অণু কঠিন অবস্থা যখন থাকে তখন সে এই বক্স বরাবর কম্পনশীল আছে ধরে নিলাম। এখন আমি যখন তাপ প্রয়োগ করলাম তখন এই অণুটার কম্পন কি বৃদ্ধি পাবে না? যদি বৃদ্ধি পায়, মানে কম্পন বৃদ্ধি পেলে কি এর বক্সটা একটু বড় বক্স প্রয়োজন। কম্পন যদি বৃদ্ধি পায় তো বড় যদি বক্স প্রয়োজন, তাহলে এর পাশে যে অণুটা ছিল তারও কীরকম বড় জায়গা প্রয়োজন। সুতরাং তারা কি দূরে দূরে সরে যাবে, ফাঁকা হয়ে যাবে। ঠিক একইভাবে যদি বাষ্পর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে তার বক্সটা আরও বেশি প্রয়োজন, অনেক বড় জায়গা প্রয়োজন তার কম্পন হওয়ার জন্য। ঠিক এই কারণেই তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তনটা ঘটে, তাদের কম্পনের জায়গা প্রয়োজন। তো এই জায়গার জন্য সে তরল হয়, এই জায়গা অ্যাকুয়ার করার জন্য সে গ্যাসীয় হয়। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। তো এই বিষয়টা তোমাদের বইয়ের কণার গতিতত্ত্বের সাথে মিলে যায়। তো তোমরা এটাকে ইচ্ছা করলে কণার গতিতত্ত্ব বলতে পারো। কণার গতিতত্ত্ব। ওকে, যদি গতিতত্ত্ব আসে আমরা ঠিক এইভাবে ব্যাখ্যা করলে এটা মোর দ্যান এনাফ। এবং এখানে কিছু লিখতে হবে, আরও কিছু ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি চিন্তা করি যে এখানে তো কঠিন বললাম, বাট আমরা যদি পানি চিন্তা করি, পানি, তাহলে পানি H2O এখানে ছিল মনে করো সলিড অবস্থায়, টেম্পারেচার -2 দাও, -5 দাও, 0 হচ্ছে টেম্পারেচার নিচে নামলেই সেটা কি কঠিন হয়ে যাবে। ঠিক পানিকে তাপ প্রয়োগ করলে একসময় সে 0-তে চলে আসবে, তখন সে হয়ে যাবে লিকুইড। তো যখন কঠিন অবস্থায় ছিল তার তো আকার ফিক্সড ছিল, বাট যখন তরল হলো তখন তো আকার ফিক্সড নয়। আমি যখন আরও তাপ প্রয়োগ করলাম তখন এই H2O সে কী হয়ে যাবে, গ্যাসীয় হয়ে যাবে, এবং গ্যাসীয় হয়ে পুরো সমগ্র সিস্টেমে ছড়ায় যাবে। আমি যদি পুরো রুমের মধ্যে ছড়াই দিই, ছড়ায় যাবে, বাট এই কঠিন এবং তরলকে ছড়াবে না। ওকে, এটাই মূলত কণার গতিতত্ত্ব। এটার সাথে এই দুটোর সম্পর্ক আশা করছি তোমরা বুঝতে পারছো। তো যদি সংজ্ঞা প্রয়োজন হয় তোমরা সংজ্ঞাগুলো বই থেকে দেখে নিতে পারবে। এরপরে আমি বলতেছি যে কোনো পদার্থের মধ্যে এক কণা থেকে অন্য কণার মধ্যে যে আকর্ষণ, ওটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণ। তাহলে এই কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণটা বেশি, অবশ্যই বেশি। আমি এটাকে একটু সিরিয়াল করি, ধরলাম এটা 1 নাম্বার আকর্ষণের 2 নাম্বার। তাহলে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ অনেক বেশি, বেশি কিনা, এবং আন্তঃকণা ফাঁকা অনেক কম, অবশ্যই কম। আকর্ষণ বাড়লে তো ফাঁকা কমে যাবে। তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ তুলনামূলক বেশি, খুব বেশি এমনটা না, এবং আন্তঃকণা ফাঁকার তুলনামূলক কম। কিন্তু গ্যাসীয় অবস্থায় তার আন্তঃআণবিক আকর্ষণ নাই বললেই চলে, আর আন্তঃকণা আকর্ষণ প্রায় অসীম, যতদূর চোখ যায় চলে যাবে। আশা করছি বুঝতে পারছো। এই বিষয়টা হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব। আচ্ছা,
এরপরে আসো আমরা আরেকটা টপিক শিখব। আমাদের পরবর্তী বিষয়টি হচ্ছে পদার্থের ব্যাপন ও নিঃসরণ। সম্পূর্ণ মুছে দিই। কি শিখব বলো? ব্যাপন নিঃসরণ। ব্যাপন কি নিঃসরণ কি? তোমাদের বই যে সংজ্ঞাটি দেওয়া রয়েছে সংজ্ঞাটি হুবহুব লিখতে হবে। সংজ্ঞাটি রয়েছে এমনটা ব্যাপনের ক্ষেত্রে যে কঠিন তরল এবং বায়বীয় মাধ্যমে কোনো কণার স্বতঃস্ফূর্ত, একটু নোট করো এখানে দুটো টার্ম উল্লেখ করছে ওরা, স্বতঃস্ফূর্ত ও সমানভাবে, তাই না? তো স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। তোমরা যদি এই দুটো ওয়ার্ড না লিখো তাহলে কিন্তু সংজ্ঞাটা একবার অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং সংজ্ঞা লেখার সময় অবশ্যই মনে রাখবে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে অবশ্যই লিখতে হবে। এবং ব্যাপনের ক্ষেত্রে উচ্চ চাপ বা নিম্ন চাপের কোনো প্রভাব নেই, বাট ঘনমাত্রার একটা প্রভাব আছে। কারণ ব্যাপনটা ঘটে মূলত উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে। যেমন আমি যদি আতরের শিশি রুমে রেখে দিই, সেই রুমে আতরের যে কণাগুলো রয়েছে তরলের কণা, সেটা বাষ্প হবে অবশ্যই। বাষ্প হয়ে সেই জায়গায় কি বৃদ্ধি পাবে। তুমি একটা রুম ধরে নাও, এখন সময় বিকাল 4টা। আমি আতরের একটা শিশি এখানে রেখেছি, এখানে আতর আছে, তাহলে এই আতরটা কি বাষ্প হবে অবশ্যই। তাহলে বাষ্প হয়ে সে কি এই জায়গায় ঘনমাত্রা বাড়াবে। এখন খেয়াল করে দেখো আমার আতরের এই জায়গার তুলনায় রুমের অন্য অন্য স্থানে কিন্তু ঘনমাত্রা কম ছিল, আতরের কণাগুলো ছিল না। তো আতরের কণা করবে কি, এই উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে কি ধাবিত হবে। ধাবিত হয়ে একসময় সমগ্র রুমে আতরের কণাগুলো কি ছড়িয়ে যাবে এবং সমগ্র রুমটা তোমার আতরের সেন্টে ভরাই দেবে আর কি। তো ঠিক ব্যাপনটা এইভাবেই ঘটে। আচ্ছা, এটা গেল ব্যাপন। এখন আসো নিঃসরণ জিনিসটা কি। নিঃসরণ হচ্ছে উচ্চ চাপ। নিঃসরণের ক্ষেত্রে চাপটা অবশ্যই ভূমিকা রাখে। উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে পদার্থের সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে নিঃসরণ। আমরা যখন বডি স্প্রে বা যদি এয়ার ফ্রেশনার ইউজ করে থাকো, দেখবে যে এয়ার ফ্রেশনার চাপ দিলে সেখান থেকে ওই ক্যান থেকে উচ্চচাপ, ক্যান হচ্ছে উচ্চচাপ, সেখান থেকে নিম্নচাপের দিকে মানে তোমার রুমের দিকে এই সেন্টের কণাগুলো ছড়িয়ে পড়ে। তো ওটা হচ্ছে নিঃসরণ। এবং ব্যাপনের ক্ষেত্রে ওই চাপ প্রয়োজন নেই, ব্যাপনটা একা একাই ঘটে, স্বতঃস্ফূর্ত সমভাবে ঘটে। আর নিঃসরণটা ঘটে হচ্ছে কীভাবে, উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে, উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে ঘটে। এটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের ধারণা। তো আশা করছি বুঝতে পারছো যে ব্যাপন কি আর নিঃসরণ কি। তো এই অধ্যায়ের পরবর্তী অংশ আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে দিব, কারণ এক ক্লাসে সমগ্র কভার করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো। তো আশা করছি বুঝতে পারছো এবং পরবর্তী পর্ব পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে। সে পর্যন্ত ধন্যবাদ, তোমাদের শুভকামনা। আসসালামু আলাইকুম।